আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আমাদের আজকের ন্যারেশনের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কাইন্ডলি আমাকে শুরুতেই কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ। তাহলে আমরা আমাকে মূল আলোচনায় চলে যাব। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। দ্রুত একটু কমেন্ট করতে হবে। আচ্ছা যাক, মাশাআল্লাহ, অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। আমাকে একটু কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে ন্যারেশনের লাস্ট পার্ট দেখতেছি, মানে তৃতীয় অংশ দেখতেছি ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার পরে আপনাকে ন্যারেশন নিয়ে যে আপনার প্রশ্নগুলো ছিল বা সমস্যাগুলো ছিল সেগুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, শিমু সরকার বলছেন আদাব, পল্লী বালক ক্লিয়ার স্যার, আসমা আহমেদ ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় এখন জাম্প করব। লাস্ট দুটো ক্লাস করেন নাই, আজকে যুক্ত হয়েছেন এমন কেউ কি আছেন? একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করেন তো। লাস্ট ক্লাস দুটো দেখেন নাই বা ক্লাসে জয়েন করেন নাই কিন্তু আজকে জয়েন হয়েছেন এমন কেউ আছেন নাকি? আসমা আহমেদ কেমন আছেন স্যার? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে যেহেতু অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, তাহলে আমাদের এখন আর ক্লাসটা কন্টিনিউ করতে কোনো সমস্যা নাই। ওকে, পল্লী বালক, জি ভাই। আচ্ছা, আসেন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। লাস্ট দুটো ক্লাসে আমরা ন্যারেশনের একবারে বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আপনাদেরকে আরেকবার ছোট্ট করে একটু মনে করাই দিই। আমরা ওইখানে বলেছিলাম যে আমরা যখনই ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে বা ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্টে যাবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি যেই ক্যাটেগরির সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করেন না কেন, তাদেরকে ইনডিরেক্টে গিয়ে আপনাকে অলওয়েজ অ্যাসার্টিভ বানাতে হবে। ওকে, তাহলে আমরা বলেছিলাম আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট স্পিচে যাই থাকুক না কেন, আমাদেরকে ইনডিরেক্ট স্পিচে গিয়ে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। ওকে, এইটা ভুলে গেলে বিপদে পড়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা ভুলেন নাই। তারপর আমরা বলেছিলাম আমরা ন্যারেশন চেঞ্জ করলে তিনটা বিষয় পরিবর্তন করি, পারসন, টেন্স। তবে আমি বলেছিলাম টেন্স মনে না রেখে আপনি ফাইনাইট ভার্ব মনে রাখেন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, এইভাবে না বলে জাস্ট মাথায় রাখেন V1 থাকলে V2 হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, এটা না বলে আপনি মাথায় রাখতে পারেন V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়, এভাবে। আর নিয়ারেস্ট ওয়ার্ড আমি বলেছিলাম এই তিনটা ছক আপনাকে মুখস্থ করতে হবে, যেখানে আমরা আই, মি, মাই, মাই সেলফ, মাইন এই যে অংশগুলো দেখেছিলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আরো তথ্য দেখেছিলাম যে টেন্স পরিবর্তনের নাম, অর্থাৎ টেন্সের নাম উচ্চারণ না করেও কিভাবে আমরা ইজিলি ন্যারেশন চেঞ্জ করতে পারি। সেখানে বলেছিলাম V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, এভাবে আমরা খুব ইজিলি আগায় যেতে পারি, বলে ফেলতে পারি আর কি। হ্যাঁ, এই অংশগুলো দেখেছিলাম। তারপরে নিয়ারেস্ট ওয়ার্ড বা কাছের শব্দগুলোকে দূরের শব্দ বানাবো, অ্যাডভার্বগুলোকে নাও থাকবে এখন, আমরা বানাবো দেন মানে তখন। তো এভাবেই আমরা বলে গিয়েছিলাম। হ্যাঁ, আশা করি এই জিনিসগুলো আপনার আমার ভুল হওয়ার সম্ভাবনা আশা করি নাই যদি একবার দেখে রাখেন। ওকে, আচ্ছা, তারপর আমরা অ্যাসার্টিভ করেছিলাম, ইন্টারোগেটিভ করেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সও করেছিলাম। আমরা আমাদের জাস্ট বাকি ছিল অপটেটিভ সেন্টেন্সটা। এখন আমরা মানে আমাদের আজকের আলোচনায় আমরা অপটেটিভ সেন্টেন্স থেকে শুরু করব। আপনারা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আপনাদের মধ্যে কে কে অপটেটিভ সেন্টেন্স জানেন না, চিনেন না বা পারেন না। ওকে, আমাকে জাস্ট একটু কমেন্ট করেন, বা যারা যারা অপটেটিভ সেন্টেন্স চিনেন তারাও আমাকে একটু কাইন্ডলি বলতে পারেন। একটু কমেন্ট করেন তো আপনারা কারা কারা খুব ভালোভাবে অপটেটিভ সেন্টেন্স চেনেন। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আপনারা অপারেটিভ সেন্টেন্স চেনেন। তারপরও আমি একটু হালকা করে বলে দেই যে অপারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝবো। আমরা দেখব যে যেই সেন্টেন্স দিয়ে
যেই সেন্টেন্স দিয়ে সাধারণত কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, যেমন আমি যদি পাখি হতাম ইত্যাদি, অথবা প্রার্থনা করা হয় আল্লাহ তোমার মঙ্গল করুক, অথবা কাউকে আশীর্বাদ করা হয়। এই আশীর্বাদ আর প্রার্থনা কিন্তু মূলত ওই একই, কাছাকাছি বলতে পারেন। কাউকে কোনো কিছু কামনা করা হয় যে আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, হ্যাঁ, তুমি সুখী হও, অথবা কাউকে কোনো উইশ করা হয়। তার মানে দেখেন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, কামনা, আশীর্বাদ, উইশ করা, এই যে বিষয়গুলো, এগুলো যেই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়, আমরা সেই সেন্টেন্সগুলোকে বলবো অপটেটিভ সেন্টেন্স। ওকে, সেই সেন্টেন্সগুলোই হলো আমাদের মূলত অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, আশা করি এতটুকুর মধ্যে আপনার আমার সমস্যা হওয়ার সুযোগ নাই। এই পর্যন্ত কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে দেন আপনারা বললেন যে স্যার আজকে আর নিতে পারতেছি না, শেষ করাই দেন। তারপরে আমি দেখা গেছে ওই দিন অফ করাই দিলাম। তো বাবা, এই যে আমরা যখন অপটেটিভ সেন্টেন্স লিখব, তখন দেখেন এই অপটেটিভ সেন্টেন্সগুলো সাধারণত 3টা স্টাইলে শুরু হতে পারে। আমি এখানে লিখে রেখেছি অপটেটিভ সেন্টেন্স চে উ। এই চে উ মানে হলো চেনার উপায়। অপারেটিভ সেন্টেন্সগুলোকে চেনার উপায়। চেনার উপায় কি? এক, মে দিয়ে বাক্যটা শুরু হবে এবং শেষে অবশ্যই একটা ফুল স্টপ থাকবে। এখন মে দিয়ে যদি আপনি এরকম করে বাক্য লেখেন, ধরে নেন আপনি বললেন মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, তাহলে বলেন মে দিয়ে বাক্য শুরু হয়েছে, এটাকে কি আপনি অপারেটিভ সেন্টেন্স বলবেন? এটা একটা প্রশ্ন, ভদ্রতা সুলভ। আমরা যখন কাউকে কোনো কিছু প্রশ্ন করি, মে আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি, আমি কি ভিতরে আসতে পারি, এটা তো ইন্টারোগেটিভ। তাহলে মে দিয়ে সেন্টেন্স শুরু হলেই হবে না, শেষে অবশ্যই ফুল স্টপ থাকতে হবে, এটা তো প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, মে দিয়ে, অর্থাৎ প্রথমে থাকবে মে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে V1, এরপরে আদার্স, এভাবে থাকতে পারে। 2 নাম্বার, লং লিভ দিয়ে বাক্য শুরু হতে পারে, প্রথমে লং, তারপরে লিভ, এরপরে সাবজেক্ট। আপনি যেটা মাথায় রাখবেন, লং লিভ দিয়ে শুরু হওয়া বাক্যগুলো পুরোপুরি উল্টা, একদম পুরা উল্টা টাইপের সেন্টেন্স হয়। আমি আপনাদেরকে একটু দেখায় দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, যদি এরকম থাকে, এরকম যদি থাকে লং লিভ বাংলাদেশ, লং লিভ যুক্ত বাক্য মানেই এই বাক্যটা উল্টা পাল্টা। দেখেন, আমরা জানি সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্ট, লং লিভ যুক্ত বাক্যের শেষে বসে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকে ভার্ব, এইটা আছে সাবজেক্টের আগে ভার্ব। আর আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। লং লিভ যুক্ত বাক্যগুলো পুরো উল্টা, এটা হচ্ছে দেখেন এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তাই যদি কোনো সেন্টেন্স লং লিভ দিয়ে শুরু হয়, মাথায় রাখেন, একটু পরে নাইলে বিপদে পড়বেন। লং লিভ দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোকে আপনি মেতে কনভার্ট করবেন। প্রথমে লিখবেন মে, তারপরে সেই সাবজেক্টটাকে লিখবেন, এরপরে ভার্ব লিখবেন লিভ, তারপরে লিখবেন লং। এই অনুযায়ী আমরা যদি এই বাক্যটাকে কনভার্ট করি, তাহলে আসেন তো দেখি বাবা কি আসে। তাহলে আমরা প্রথমে এই বাক্যটাকে চেঞ্জ করে লিখব মেই, এই যে লিখলাম মেই। এবার লিখব বাংলাদেশ, তারপরে লিভ, তারপরে লং। তার মানে দেখেন সাবজেক্ট ভার্ব এক্সটেনশন পুরোটা উল্টে গেছে। তার মানে লং লিভ দিয়ে কোনো বাক্য যদি শুরু হয়, আপনি ড্যাম শিওর থাকতে পারেন যে লং লিভ দিয়ে বাক্য শুরু হওয়া বাক্যটা পুরা উল্টা। এটাকে আপনার সিধা করে সাজায় নিতে হবে। বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝেছেন কিনা, সমস্যা আছে কিনা একটু বলেন আমাকে। আচ্ছা, একটু কুইকলি কমেন্ট করতে হবে। আপনারা আজকে কি কমেন্ট করছেন না, নাকি আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না, বুঝলাম না। এই তো মাশাআল্লাহ, আসমা আহমেদ বলছেন জি। আচ্ছা, থ্যাংক ইউ আসমা আহমেদ। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটু খেয়াল করি, দেখেন
যেমন এখানে লং লিভ বাংলাদেশ আছে, এরকম থাকতে পারে লং লিভ ইউর ফাদার। তাহলে এই বাক্যটাকে ন্যারেশন চেঞ্জ করলে আপনি কি করবেন, মে লিখে পুরো বাক্যটাকে উল্টে দিবেন। যদি এরকম থাকে লং লিভ ইউর ফাদার, তোমার বাবা দীর্ঘজীবী হোক, তাহলে আপনি বুঝবেন লং হইল এক্সটেনশন, লিভ হইল ভার্ব, ইউর ফাদার হইল সাবজেক্ট। তাহলে এই বাক্যটাকে কনভার্ট করেন মে দিয়ে, মে লিখে পুরো বাক্যটারে উল্টা দিক থেকে লেখেন। তাহলে এইবার হয়ে গেল মে ইউর ফাদার লিভ লং। এই যে দেখেন হয়ে গেছে আমাদের কাজ। ওকে, আই হোপ এটা বুঝা ফেলাইছেন। তাহলে দেখেন অপারেটিভ সেন্টেন্সগুলো শুরু হতে পারে তিনটা ওয়েতে, মে দিয়ে শুরু হতে পারে, লং দিয়ে শুরু হতে পারে, আরেকটা জিনিস দিয়ে শুরু হতে পারে, মেও থাকবে না লংও থাকবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন। স্যার অর্থ কি একই থাকে? জি, অর্থ একই থাকে। হ্যাঁ, ডিরেক্ট উইশ করবেন, অর্থাৎ আপনি যা উইশ করতে চান তাই বলবেন, মে বা লং বলবেন না। আপনি যদি কাউকে গুড বাই বলেন, আপনি কি কখনো বলেন মে ইউ গুড বাই? বলেন না। আপনি কি বলেন লং ইউ গুড বাই বা লং লিভ গুড বাই? বলি না আমরা। তার মানে মে এবং লং ছাড়া সরাসরি উইশ করতে পারেন, যেমন গুড বাই, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, হ্যাপি ভ্যালেন্টাইন্স ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি এখানে লিখে রেখেছি দেখেন, যে মে আল্লাহ হেল্প ইউ 1 নাম্বার এক্সাম্পল, লং লিভ বাংলাদেশ 2 নাম্বার এক্সাম্পল, ডিরেক্ট উইশ হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড নাইট এটসেট্রা। ওকে, পারবো আমরা ইনশাল্লাহ। তাহলে এইবার দেখেন আমাদের কিছু অপারেটিভ সেন্টেন্সে আল্লাহ থাকতে পারে, কিছু অপারেটিভ সেন্টেন্সে সরাসরি উইশ থাকতে পারে, আবার কিছু সেন্টেন্স লং দিয়ে শুরু হতে পারে। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা দেখে রাখবো। দেখেন বইগুলোতে সাধারণত এই জিনিসটা ব্যাখ্যা করে না, তারা পারফেক্ট আনসার লিখে দেয় কিন্তু ব্যাখ্যা করে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন জায়গায় কি হবে আর কোন জায়গায় কি হবে না? আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের জন্য। দেখেন এক্ষেত্রে আমরা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আল্লাহ এবং গড এই দুটো শব্দ পেলে লিখবো প্রেইড। যদি বিদায় জানায় এবং শুভরাত্রি জানায়, শুভরাত্রি মানে গুড নাইট। দেখেন আপনি যখন কাউকে বলে ফেলবেন গুড নাইট, এরপরে আর তার সাথে আপনি কথা বলছেন না। আপনি যদি আমারে বলেন যে ভাই আপনার ক্লাস আমরা বুঝতে পারছি, ধন্যবাদ ভাই, গুড নাইট। গুড নাইট বলছেন মানে কি? আপনি আমার সাথে লাস্ট কথা বলে ফেলছেন। দেখেন আমরা রাস্তায় কারোর সাথে দেখা হলে বলি নাকি ভাই গুড নাইট, এদিকে আসেন যে আপনার সাথে কিছু কথা বলবো, যে তা কিন্তু বলবেন না। বরং ভাই হ্যালো কেমন আছেন, খবর কি ভাই, ভাবি কিরাম আছে, শিরাম আছে কিনা, কথা টথা বলার পর শেষমেশ বলতেছেন ঠিক আছে দাদা গুড নাইট। এই যে গুড নাইট বলা মানেই কিন্তু সেটা বিদায় জানানো। তাই আপনি বিদায় বলেন, অর্থাৎ বিদায় বললে আমরা গুড বাই বলি, কখনো কখনো ফেয়ারওয়েল বলি, অথবা শুভরাত্রি বলেন। দুটোর ক্ষেত্রে আমরা লিখবো বেইড। আর আল্লাহ এবং গড ছাড়া, বিদায় ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা লিখবো উইশড। তবে অভিশাপ যদি বোঝায়, যদি অভিশাপ বোঝায় তাহলে লিখতে পারেন কার্সড। যেমন ধরে নেন একজন বললো মে আল্লাহ ডিস্ট্রয় ইউ, আল্লাহ তোরে ধ্বংস করে দেখ। এখন এখানে কি বলবেন? হি উইশড? নো, আপনি বলবেন হি কার্সড। কার্সড, এই কার্স মানে অভিশাপ দেয়া। ওকে, এইবার দেখেন বাবা, হ্যাঁ আমরা দেখেছিলাম 3টা ওয়েতে অপটেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। নাম্বার 1 মে দিয়ে, মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স, শেষে ফুল স্টপ। 2 নাম্বার লং দিয়ে, লং প্লাস ভার্ব প্লাস লিভ, লং প্লাস লিভ প্লাস সাবজেক্ট। 3 নাম্বার আপনি যা উইশ করতে চান সরাসরি সেই উইশ, এটাকে যেন আমি বললাম ডিরেক্ট উইশিং, একদম সরাসরি উইশ করা, যেমন গুড নাইট, গুড বাই, টাটা ইত্যাদি। তো এইবার দেখেন আমরা যখন ইনভার্টেড কমাটাকে তুলে দিব, তখন আপনার সেই বাক্যটা মে বা লং দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ মে এবং লং দিয়ে শুরু হওয়া বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাটটাকে লিখব। তবে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট থাকবে, ভাই আল্লাহর ওয়াস্তে এক্সট্রিমলি সরি, আমি শ্বাসকষ্ট নিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি। তো দেখেন মে বা লং দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেক্ষেত্রে ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে আপনি দ্যাট লিখবেন, কিন্তু এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লেখা যাবে না, বাদ দিতে হবে। অন্যদিকে ইনভার্টেড কমা তুলে দিয়ে দেখেন এখানে দ্যাট বসছে কিন্তু অবজেক্টটা মাইনাস হয়ে গেছে। তার মানে দেখেন যখন দ্যাট বসে, অর্থাৎ যখন দ্যাট আসে প্লাস হয়,
তখন মাইনাস হয় অবজেক্ট। অন্যদিকে যদি ডিরেক্ট উইশিং থাকে, যেমন গুড বাই, গুড নাইট, সেক্ষেত্রে দ্যাট বসে না, অর্থাৎ দ্যাটটাকে মাইনাস করে দিতে হয়, তবে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা রাখতে হয়। তার মানে মে এবং লং দিয়ে শুরু হওয়া বাক্যগুলোর ক্ষেত্রে অবজেক্ট থাকলেও লেখা যাবে না, না থাকলে তো লিখবই না। আর অন্যদিকে ডিরেক্ট উইশ থাকলে সেক্ষেত্রে অবজেক্ট লিখবো, বাট আমরা দ্যাট লিখবো না। মনোযোগ সহকারে দেখেন, আদারওয়াইজ বাঁশ খেলে কর্তৃপক্ষ দায়ী নহে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এতটুকু বলে ফেলছি। হ্যাঁ, এইবার আসেন আমরা সরাসরি ন্যারেশন চেঞ্জিং এ চলে যাই। আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, হুমায়রা, এই যে আমাদের সাবজেক্ট, সেড টু, এই যে রিপোর্টিং ভার্ব, পলাশ অবজেক্ট। এইখানে মে দিয়ে বাক্য শুরু হয়েছে। আমরা বলেছিলাম মে এবং লং থাকলে, দেখেন আমরা কি বলেছিলাম, মে এবং লং দ্বারা শুরু হলে, মে এবং লং দ্বারা যদি বাক্য শুরু হয়, এক্ষেত্রে দ্যাট প্লাস, মানে দ্যাট থাকে কিন্তু অবজেক্ট মাইনাস, অবজেক্ট বাদ দিতে হয়। হ্যাঁ, আবার ডিরেক্ট উইশিং দিয়ে যদি বাক্য শুরু হয়, ডিরেক্ট উইশিং দ্বারা শুরু হলে সেক্ষেত্রে এবার দ্যাট লেখা যাবে না, দ্যাট মাইনাস, কিন্তু অবজেক্ট প্লাস। এই জিনিসগুলো বইয়ে ব্যাখ্যা করে না। ওকে, আচ্ছা, একজন বলছে স্যার এখানে মেইন ভার্ব কোনটা, মে নাকি ব্লেস? অবশ্যই মেটা অক্সিলারি ভার্ব, ব্লেসটা মূল ভার্ব। আসেন তাহলে দেখেন, আমরা এবার যদি এই বাক্যটাতে যাই বা এই বাক্যটার দিকে চাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে মে আল্লাহ গিভ ইউ হিউজ প্রপার্টি, আল্লাহ তোমার অনেক সম্পত্তি দিক। মেটা অক্সিলারি ভার্ব, গিভটা মেইন ভার্ব। তাহলে আমরা একটু আগে দেখলাম আল্লাহ এবং গড এই দুটো শব্দ থাকলে আমাদেরকে লিখতে হয় প্রেইড। তাহলে আমরা এই জায়গাটাতে লিখব হুমায়রা, হুমায়রা প্রেইড। এইবার দেখেন পলাশ লেখা যাবে না, কারণ মে দিয়ে শুরু হওয়া বাক্যের অবজেক্ট লেখা যায় না। এই যে আমাকে লিখতে হলো দ্যাট, হুমায়রা প্রেইড দ্যাট। এবার আগে মে লেখা যাবে না, আগে আল্লাহকে আনবো আমরা। এখন আমরা জানি আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছেন যারা থার্ড পারসন, তারা। আল্লাহকে আমরা থার্ড পারসন ধরতেছি। তো আমার কাছে আসলে আল্লাহকে থার্ড পারসন ধরতে খুব খারাপ লাগে। আমি কখনো পিএইচডি টিএইচডি করে বা বইটা লিখলে আমি এক্ষেত্রে আল্লাহ, গড, এগুলোকে সুপ্রিম পারসন বলবো। তো দেখেন, বা এটা বিয়ন্ড পারসন, এটা পারসনের ঊর্ধ্বে, থার্ড পারসন চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে আল্লাহর জায়গায় আল্লাহ লিখলাম। এবার মেটা এই পাশে এসে হয়ে গেল মাইট। রাইট ফর্মস অফ ভার্বের গ্যাপে মানে রুলে আপনাদেরকে পড়িয়েছি যে মাইট বলেন, মে বলেন, এগুলো মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হয় গিভ। এবার দেখেন ইউ, আমরা জানি এটা হলো সেকেন্ড পারসন, মূল ভার্বের পরে থাকলে ইউ, ইউ 2 নাম্বার ফর্ম, অবজেক্টিভ ফর্ম। সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, পলাশ অনুযায়ী পরিবর্তন হবে। এই বাক্যটাতে আমরা যেহেতু একবারও পলাশের নাম উচ্চারণ করি নাই, আমরা জানি নাউন থাকলে তার পরিবর্তে প্রোনাউন বসে। এই বাক্যে পলাশ নামটা যেহেতু নাই, তাই আমরা হিমও লিখতে পারি, আবার পলাশও লিখতে পারি। এরপরে বাকি যা আছে তাই, হিউজ প্রপার্টি। বাংলাটা খেয়াল করেন, হুমায়রা পলাশকে বললো আল্লাহ তোমাকে অনেক সম্পত্তি দান করুক। আর এখানে দেখেন হুমায়রা হুমায়রা প্রার্থনা করলো যে আল্লাহ যেন পলাশকে অনেক সম্পদ দান করে বা দেয়। ওকে, একই কথা ঘুরায় বলছি আমরা জাস্ট। এইবার চলে আসি আমরা 2 নাম্বার। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি হি টোল্ড মি, সে আমাকে বলল, মে ইওর মাদার লিভ লং, তোমার মা দীর্ঘজীবী হোক, তোমার মা দীর্ঘজীবী হোক। এই যে ইওরটা হলো সেকেন্ড পারসন। আমরা জানি ইউ, ইউ, ইওর এগুলো ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে ব্যাখ্যা করছি। 3 নাম্বার ফর্ম, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে মি এর 3 নাম্বার ফর্ম হবে আই, মি, মাই। স্যার প্রেড ফর পলাশ লেখা, হ্যাঁ প্রেড ফর পলাশ লেখা যাবে হাসান ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো, হি। দেখেন আল্লাহ, আমরা বলছিলাম মে এবং লং থাকলে অবজেক্ট লেখা যাবে না। তাহলে হি টোল্ড মি মে ইওর মাদার লিভ লং। আল্লাহ বা গড থাকলে প্রেইড হয়,
বিদায় বা শুভরাত্রি থাকলে বেইড হয়, অন্যান্য সকল ক্ষেত্রে উইশড হয়। তাহলে আমি লিখবো হি উইশড দ্যাট। এবার সেকেন্ড পারসন মি এর ধরলো, ইউর পজেসিভ আছে, তাহলে মি এর পজেসিভ মাই, তাহলে ইউর মাদারটা হয়ে গেল মাই মাদার। এবার মেটার পিছনে এনে বানাবো মাইট লিভ লং। বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানান, আই হোপ পারবেন ইনশাল্লাহ। সেই মেটার ক্ষেত্রেও তাই, হি টোল্ড মি, সে আমাকে বলল, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে আমরা এখানে কি লিখবো, হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। সে উইশ করলো যে আমি যেন সুখী হই। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও ইটস ইউর টার্ন। এবার আপনার পালা। আপনারা আমাকে 1 মিনিটের মধ্যে এই দুটো করে দিবেন। আপনারা আমাকে 1 মিনিটের মধ্যে এই দুটো করে দিবেন, 5 নাম্বার এবং 6 নাম্বার, কুইকলি। আপনারা আমাকে 1 মিনিটের মধ্যে এ দুটো করে দেন। হ্যাঁ, ট্রাই করবেন, সবাই চেষ্টা করবেন। আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা পারবেন। একটু চেষ্টা করেন বাবা। আপনারা আমাকে 4 এবং 5 নাম্বার এই দুটো সমাধান করে দেন কুইকলি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করছেন। আসেন আপনি, আমি, আমরা সবাই মিলেমিশে করি কাজ। বাবা বলছিলাম না আমি, লং থাকলে মে দিয়ে উল্টায় নেবেন। তাহলে মনে মনে ধরে নেন, এখানে আছে মেই বাংলাদেশ লিভ লং। ওকে, এবার আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ করি। হেলেনা টোল্ড মনি, হেলেনা মনিরে বলল। তাহলে দেখেন, আমরা বলেছিলাম মে এবং লং থাকলে দ্যাট বসবে, অবজেক্ট বসবে না। সো আমরা লিখবো হেলেনা উইশড দ্যাট, হেলেনা উইশ করলেন যে বাংলাদেশ, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, যে মনিকে বাদ দিয়ে দিছি কিন্তু, মাইট লিভ লং। হেলেনা উইশ করলো যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এবার আসেন হেলেনা টোল্ড মনি। এবার হেলেনা মনিরে বললো গুড নাইট। এইবার বাবা এটা মেও নাই লং নাই, তাই আমরা এবার অবজেক্ট লিখবো ঠিকই, কিন্তু দ্যাট লিখবো না। এখন গুড নাইট বললে কিন্তু আমরা আগে বলেছি বিদায় জানানোর ক্ষেত্রেই আমরা গুড নাইট বলি। তাহলে আমরা বলবো হেলেনা বেইড। এই বেইড মানে বিদায় জানানো, এটা বিড থেকে আসছে, হ্যাঁ, বিড বেইড বেইড। ওকে, হেলেনা বেইড মনি, হেলেনা মনিকে বিদায় জানালো। কি দিয়ে বিদায় জানালো? গুড বাই বলে, গুড বাই, সরি, গুড নাইট বলে। এই যে দেখেন হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্রুত করতে হবে। এটা মাশাআল্লাহ মুন্নি আক্তার লিখছেন, নীল আকাশ, হ্যাঁ, এই দুজন লিখেছেন, থ্যাংক ইউ। বাকিরাও মনে হয় লিখতেছিলেন। মাত্র আজকে এত কম কেন? মাত্র 17 জনকে দেখা যাচ্ছে। চিন্তা করা যায় 160 জনের মধ্যে যদি মাত্র 17 জন আসেন। হ্যাঁ, আমি তো দুঃখ পাইলাম খুব। আচ্ছা, ধন্যবাদ। এস এই জান্নাত সূচনা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে চলে আসি বাবা। হি টোল্ড মিম, সে মিমকে বললো হ্যাপি বার্থডে। এটাও একটা উইশিং। দেখেন, আমি তো আপনাদেরকে এই বিষয়টা ব্যাখ্যা করলাম যে এই জায়গাতে দ্যাট বসে, আর এখানে দেখেন দ্যাট লেখা যাবে না। আমি এখন, আল্লাহ মাফ করুক, হইতে পারে আমি মানে বেশি বই পড়ি নাই, এমনও হইতে পারে হয়তো। আমার কালেকশনে হিউজ বই আছে আলহামদুলিল্লাহ। আমার দুঃখ লাগে কি, বাংলাদেশি বইগুলো এই জিনিসটা ব্যাখ্যাও করে না, তাদের উত্তরগুলো কারেক্ট পাবেন আপনি। এটা কিছু মানে ব্যাখ্যাও করছে না যে কোন জায়গাটা আপনার দ্যাট লিখতে হবে আর কোন জায়গায় দ্যাট লিখতে হবে না। আচ্ছা, তাহলে দেখেন হেলেনা টোল্ড, হি টোল্ড মিম, তাহলে আমরা কি লিখবো? হ্যাপি বার্থডে। তাহলে আমরা বলবো হি উইশড মিম, সে মিমকে উইশ করলো, কি উইশ করলো? হ্যাপি বার্থডে।
ওকে, এটা বিটা বড় হাতে লিখে ফেলছি আমি। অবশ্য বড় হাতে লিখলেও সমস্যা নাই, কারণ উইশ করতে গিয়ে আমি যেভাবে খুশি একটা মানুষকে লিখে উইশ করতে পারি। ওকে, আচ্ছা, তার মানে আল্লাহর রহমতে আমাদের অপারেটিভ সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা নাই। এখন এই লাইনটাতে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন। আসেন তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দেখা শেষ। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বাঙালিরা খুব সহজে চিনতে পারে যদি দেখে লম্বা একটা দাড়ি আর নিচে হালকা একটু মস। জাস্ট দাড়ির নিচে মস বলছি, সত্যি সত্যি না কিন্তু। এই সাইনটাকে দেখে, এই সাইনটাকে আমরা অনেকে বলি বিস্ময় সূচক চিহ্ন, অনেকে বলি আশ্চর্যবোধক চিহ্ন। তবে পিসি দাসের বইটা আপনারা ডেফিনেটলি দেখছেন, ইন্ডিয়ান রাইটার। পিসি দাস বলতেছে এটাকে বিস্ময় সূচক চিহ্ন বললে ভুল হবে, এটাকে আশ্চর্যবোধক চিহ্ন বললেও ভুল হবে। কারণ বিস্ময় এবং আশ্চর্য হওয়াটা আবেগের অনেকগুলো অংশের মাত্র একটা অংশ। কারণ আবেগের কিন্তু আরো অংশ আছে, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, হতাশা, রাগ বা ক্ষোভ, বিরক্তি। তাহলে দেখেন, আপনি যখন বিরক্তি শিট বলবেন তখন কি বলবেন? বিরক্তি সূচক চিহ্ন। আপনি যখন বলবেন হুররা, আপনি কি বলবেন? সুখ সূচক চিহ্ন। আপনি যখন বলছেন এলাস, হায় হায়, তখন কি দুঃখ সূচক বলেন? দরকার নাই। আপনি আবেগ সূচক বলেন, সবগুলো আবেগ হয়ে যাবে। হ্যাঁ, এটা বাবা আমার কথা না, পিসি দাসের কথা। তাহলে দেখেন, এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করব? আমরা এক্ষেত্রে যদি দেখি যে সেন্টেন্সটাতে সুখ প্রকাশিত হয়েছে, তাহলে লিখবো এক্সক্লেইমড উইথ জয়। তবে পিসি দাস, ওই যে ইন্ডিয়ান রাইটার, উনি বলতেছেন চাইলে আপনি এক্সক্লেইমড ইন লিখেও জয় লিখতে পারবেন। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ সরো অথবা গ্রিফ লিখতে পারবেন। উনি বলছেন চাইলে উইথের জায়গায় ইন লিখতে পারবেন। যদি ঘৃণা বোঝায় তাহলে এক্সক্লেইমড ইন অথবা এক্সক্লেইমড উইথ অ্যাভহরেন্স। দেখেন আর কিন্তু দুটো হয়ে গেছে, অ্যাভহরেন্স, এভাবে লিখতে পারবেন। যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেইমড ইন অথবা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার বানানটা দেখেন WONDER। হ্যাঁ, আচ্ছা, অথবা সারপ্রাইজ লিখতে পারবেন। যদি অন্যান্য বোঝায়, অর্থাৎ দেখবেন কিছু লোক আছে এরা খুশি হলেও কান্দে, চিল্লায়, দুঃখ পাইলেও চিল্লায়, রাগ হইলেও চিল্লায়, কান্নাকাটি করে। হ্যাঁ, সেকেন্ডার বক্স নামে একটা নাটক ছিল, দেখছেন কিনা? ও আবেগে খালি কান্নাকাটি করে, খুশি হলেও কান্দে, দুঃখ পাইলেও কান্দে। এরকম কিছু মানুষ আছে, এদের আবেগ বোঝাটা টাফ। সে কি ব্যথা পায়া কান্না করতেছে, চিৎকার করতেছে, নাকি সুখে, নাকি দুঃখে, নাকি হতাশা বোঝা যায় না। এক্ষেত্রে আপনি শুধু এক্সক্লেইমড লিখতে পারেন। মজার ব্যাপার হচ্ছে সব জায়গাতেই এক্সক্লেইমড লেখা যায়। এই এক্সক্লেইমড মানে হলো আবেগ প্রকাশ করা। আচ্ছা, এবার আমরা যেটা মাথায় রাখবো যে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সটার ন্যারেশন চেঞ্জ করব তখন ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আপনাকে দ্যাট লিখতে হবে, চাইলে না লিখলেও চলে। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা আমরা কখনোই লিখব না। অবজেক্ট থাকলেও লিখবেন না, না থাকলেও লিখবেন না। তো আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে গিয়ে কিছু জায়গায় বিপদে পড়তে পারি। তাই আমি আপনাদের জন্য এখানে এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ বানাবেন লিখে রেখেছি। যেমন যদি কখনো এরকম থাকে হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব, যেমন হাউ ফুলিশ শি ইজ। এই যে হাউ, ফুলিশ হলো অ্যাডজেক্টিভ, শি হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। এই সেন্টেন্সগুলোকে আপনার অ্যাসার্টিভ বানালে হাউ মাউটারে বাদ দিয়ে দিবেন, হাউ মাউ খাও, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। এবার হাউ প্লাস অ্যাডজেক্টিভ ছিল, আপনি ভ্যারি প্লাস অ্যাডজেক্টিভ লিখবেন। ওকে, যেমন হাউ ফুলিশ শি ইজ, সে কত বোকা। আপনি বলতেছেন শি ইজ, হাউ ফুলিশ না বলে বললেন ভ্যারি ফুলিশ। অন্যদিকে যদি এইভাবে থাকে হোয়াট এ অথবা অ্যান, তারপর একটা নাউন, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যেমন হোয়াট এ ফুল। ভাই খুব মজার বিষয় হচ্ছে ফুলিশ এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ফুল এটা একটা নাউন। এখন আমাদের ভাই বোনেরা যদি পার্টস অফ স্পিচ না চিনেন, এই জায়গাটাতে কট খেয়ে যেতে পারেন। তাহলে এই যে নাউন, এরপরে সাবজেক্ট আই, ভার্ব এম। হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি বোকা। এইটাই আমরা তখন সাবজেক্ট ভার্ব লিখে নাউনের সামনে লিখতে হবে আপনাকে এ গ্রেট। এগুলো যদিও খুব ওল্ড নিয়ম। হ্যাঁ, যেমন হোয়াট আ ফুল আই অ্যাম হয়ে গেল আই অ্যাম আ গ্রেট ফুল। এখানে বলেছিলাম আমি কি বোকা, আর এখানে বলতেছি আমি একটা মহা বোকা। হ্যাঁ, রাম বোকা, রাম মানে বড় আর কি, যেমন রাম ছাগল, বড় ছাগল।
রাম বোকা বা বড় বোকা বা হাবা, জম্মের হাবা। ওকে, তো ডিয়ার বাবা, আই হোপ এটা বুঝা ফেলাইছেন। আপনার এইখানে আর তেমন এক্সট্রা কিচ্ছু বলার দরকার নাই। এবার আসেন আমরা এগুলো দিয়ে ন্যারেশন চেঞ্জ করে দেখি। সারা সেড, সারা বলল এলাস, হাই হাই, আই এম ফিনিশড, আমি শেষ। তাহলে সে দুঃখ পাইছে, দুঃখ পায় এটা বলছে। আমরা কি বলবো? আমরা বলবো সারা এক্সক্লেইমড উইথ, চাইলে ইনো বলতে পারেন, সরো, চাইলে গ্রিফ লেখা যায়। সারা দুঃখের সাথে আবেগ প্রকাশ করে বলল দ্যাট, যে আই অ্যাম ফিনিশড, আই সারারে ধরছে, তাহলে আমরা বলবো শি ওয়াজ ফিনিশড। সারা বলল আমি শেষ, আমি গেছি রে। আর আমরা বললাম সারা দুঃখের সাথে বললো যে সে গেছে রে, বা সে শেষ হয়ে গেছে। 2 নাম্বার, মিম, এই যে সাবজেক্ট, সেড রিপোর্টিং ভার্ব, মি অবজেক্ট, হুররা, এই যে মানুষ খুশির চোটে হুররা বলে। হ্যাঁ, আই হ্যাভ গট জিপিএ 5, আমি জিপিএ 5 পাইছি। আই মানে কিটা? মিম। তাহলে সুখের ক্ষেত্রে কি লিখবো আমরা? এক্সক্লেইমড উইথ জয়। তাহলে আমরা লিখবো মিম এক্সক্লেইমড উইথ জয়। তারপরে দেখেন মি আর লেখা গেল না, দ্যাট আই হ্যাভ, এটা হয়ে গেল কি বাবা? শি হ্যাড গট জিপিএ 5। ওকে, আচ্ছা এইবার আপনারা 3 নাম্বারটা করে দেন তো। আপনারা 3 নাম্বারটা করে দেন। আপনারা 3 নাম্বারটা কইরা দেন। কুইকলি, ভেরি কুইক। সন্ধান কবির ভাই, মাশাআল্লাহ, এই তো, ধন্যবাদ ধন্যবাদ। বাবা, আপনারা যদি শুধু আমারে করায় নেন তাহলে কি হবে বলেন? দুর্ভাগ্যের বিষয় না? ও আচ্ছা, আপনারা অনেকেই আমাকে বারবার মানে জানতে চাইছেন, অনেকেই গত 2 মাসে মনে হয় 500 মেসেজ পেয়েছি আমি, যে ভাই ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস বিসিএস বা আদার্স যে এক্সামগুলো, এইখানে আগায় থাকার জন্য বা এক্সামে ভালো করার জন্য আপনার কোনো রিটেন ব্যাচ আছে কিনা। আমাদের একটা সুপার ডুপার, আমার লাইফের বেস্ট রিটেন ব্যাচ ইনশাল্লাহ ডিসেম্বর মাসে শুরু হচ্ছে। আপনারা যারা আমার এই ব্যাচে আছেন তারা ওই কোর্সটাতে 1400 টাকায় ভর্তি হতে পারবেন, রিটেন ব্যাচটাতে। আর যারা আমার কোনো কোর্সে নাই তারা ওইটাতে 2200 টাকায় ভর্তি হবে। ওকে, আচ্ছা, আমরা ডিসেম্বরের 1, 2, 3 তারিখের মধ্যে ব্যাচটা চালু করতেছি ইনশাল্লাহ। আপনাদের কোনো ভাই বোন থাকলে বা আপনারা যদি কেউ চান যে জব এক্সামে আগায় থাকবো, ইভেন রাইটিং আগায় থাকবো, চাইলে আমাদের রিটেন ব্যাচটাতে যুক্ত হতে পারেন। তবে তারাই রিটেন ব্যাচে যুক্ত হবেন যাদের খাটার প্রবল মন মানসিকতা আছে, কারণ আমি প্রতিদিন কোনো না কোনো লেখা দেব। এই ব্যাচের ট্রান্সলেশন থেকে শুরু করে সব থাকবে ইনশাল্লাহ। আসমা আহমেদ স্যার, আমি ভর্তি হতে চাই। হ্যাঁ ইনশাল্লাহ বোন, ঠিক আছে। এবার দেখেন দা ইফ টিজার, হ্যাঁ উত্তক্তকারী সেড বলল লো, এই লোর জিনিসটা কি, তাই না? ওই যে গান দেখছেন যে মালো মা ঝিলো জি, এই লো মানে সেই লো নাকি, শৈল বন্ধু লো মানে গো আর কি। এই লোটা হলো মূলত লুক। দেখবেন এই লো মানে হলো দেখ দেখ। ধরে নেন আমার ছেলে একটা হাতির বাচ্চা যাইতে দেখছে, বলবে বাবা দেখো দেখো দেখো, ওই যে হাতির বাচ্চা যাইতেছে। এই যে লুকটা ছোট্ট হয়ে গেছে, লো মনের আবেগ প্রকাশ করে আপনি যখন কোনো কিছু দেখাই দিবেন, ওই যে দেখো বাবা, ওই যে ভাইয়া, ওই যে মামা। হ্যাঁ, আবার বলতে পারেন ওই যে বাবু খাইছো বলেন না যাদেরকে, ওই দেখো জান। হ্যাঁ, এই আপনি যখন কোনো কিছু দৃষ্টি আকর্ষণ করবেন তখন বলবেন লো। এখন ধরেন এইটা একটা ইন্টারজেকশন, আপনি সাইন দেখে বুঝছেন, কিন্তু আপনি বুঝতেছেন না এটা আসলে কি, এটা কি সুখ দুঃখ আনন্দ বেদনা ঘৃণা নাকি অন্য কিছু। সেক্ষেত্রে আপনি শুধু এক্সক্লেম লেখেন, কোনো ঝামেলা নাই। হাসান ভাই বলছেন আমিও ভর্তি হবো ইনশাল্লাহ। ওকে হাসান ভাই, ইনশাল্লাহ ভাই। তাহলে দেখেন এই জায়গাটাতে আমরা লিখবো দা ইফ টিজার। এই টিজ মানে বিরক্ত করা, যিনি টিজ করে তাকে বলা টিজার।
The iftijar exclaimed that, ইফতিজার আবেগ প্রকাশ করে বলল যে দ্য লেডি ইজ কামিং, তাহলে আমরা বলবো দ্য লেডি ওয়াজ, অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়। আর আমরা পড়েছি যে কাম শব্দটা দিয়ে যদি আশা বোঝায় তাহলে আমরা সেই জায়গায় গো লিখতে পারি, যাওয়া। আপনি এখানে গোয়িং লিখলেও সমস্যা নাই, ইভেন কামিং লিখলেও সমস্যা নাই। ওকে, আশা করি ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি বিশ্বাস করি আপনারা পারবেন। ওকে, তাইলে ভাইরা আমার, এবার আপনাদের কাজ, আপনারা মিম টোল্ড হিমেল এবং শাকিল সেড, এই যে একটা হাউ সুইট ইউ আর আর হলো হোয়াট আ ফুল আই অ্যাম, এই দুটো বাক্যের একটু সমাধান করার চেষ্টা করেন। মুন্নি আক্তার, আমিও ভর্তি হব স্যার। ওকে বাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এইবার তাহলে আপনারা একটু 4 এবং 5 এই দুটো করে দেন প্লিজ। কুইকলি করতে হবে, হ্যাঁ, কুইকলি করতে হবে। কুইকলি আনসার করেন। স্যার ভাইবার জন্য কি ক্লাস নেবেন না? মুন্নি আক্তার, আমি আসলে কালকে রাজশাহী যাচ্ছি তো বাবা, আমি রাজশাহী থেকে এসে একটা লং ক্লাস নিয়ে ভাইবার জন্য কিছু প্রশ্ন আছে, যেমন এনটিআরসি এর ভাইবার জন্য যেমন একটা প্রশ্ন করতে পারে, হোয়াই উই ওয়ান্ট টু বি আ টিচার, বা আপনি কেন একজন শিক্ষক হওয়ার জন্য চুজ করলেন, হ্যাঁ, এটা 4-5টা আপনাদেরকে ডেমো অ্যান্সার লিখে দেব। আর একটা প্রশ্ন আসে যে আপনি কিভাবে 60 অথবা 70 স্টুডেন্টকে কন্ট্রোল করবেন, অথবা একটা স্টুডেন্ট আপনার সাথে খুব বাজে ব্যবহার করছে, তার সাথে কি করবেন, এরকম কিছু, বুঝছেন? অনেকটা মেন্টাল ক্যাটেগরির কোশ্চেন আসবে, এগুলো মানে গুছায় সোজা কথা চাপা মারা লাগবে আর কি ভাই বাবুটা, বুঝছেন? আমি এগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আমি বাবা একটু দৌড়ের উপরে আছি আর কি, বুঝছেন, একাধিক প্রতিষ্ঠানে কাজ করলে যেটা হয় আর কি। সো ডিসেম্বর মাস থেকে আমি ফাঁকা হয়ে যাব, কিন্তু ডিসেম্বরের আগে তো আপনাদের ভাইবা হয়েই যাবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ রাজশাহীতে 3 দিন থাকবো, 15 তারিখ থেকে 15, 16, 17 তারিখের মধ্যে একটা লম্বা ভিডিও দিতে ইনশাল্লাহ। এই তো মাশাল্লাহ অনেকে লিখে ফেলছেন। তাহলে আমরা জানি এখানে ওই হাউ আর হোয়াট না, বিষয়টা হচ্ছে গিয়ে যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে আপনাকে লিখতে হবে ভ্যারি, মানে অ্যাজেক্টিভের সামনে ভ্যারি লিখতে হবে। আর যদি নাউন থাকে তাহলে নাউনের সামনে আমাদেরকে লিখতে হয় গ্রেট। আসেন তাহলে আমরা একটু দেখি। মিনা টোল্ড হিমেল, মিনা হিমেলরে বললো হাউ সুইট ইউ আর, তুমি কত মিষ্টি। তাহলে মানুষ যখন মানুষকে মিষ্টি বলে, এটা কি সুখেই বলে? আচ্ছা, একটু ওয়েট করবেন প্লিজ, হ্যাঁ, একটু ওয়েট করবেন। আমাদের ব্যাটারিটা মনে হয় ফুরায় গেছে, একটা নতুন ব্যাটারি লাগাইনি ক্যামেরায়। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। ভাই ভাই, ব্যাটারি শেষ হয়ে গেছে, আসেন তো, আমি ব্যাটারি লাগালাম, হ্যাঁ।
এবার দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো প্লিজ। একটু কমেন্ট করেন তো, দেখা যায় কিনা। আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সমস্যা হওয়ার কথা না বাবা। আমি আসলে ওই লং টাইম ক্লাস নিলে যেটা হয় আর কি, লং টাইম ক্লাস নেওয়ার পরে ব্যাটারিটা আসলে চেঞ্জ করা হয় নাই। আচ্ছা, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা বলেন। জি স্যার, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন আমরা আবার মূল আলোচনায় চলে যাই। তো যেমনটা বলছিলাম আমি আর কি বাবা, হোয়াট এবং হাউ থাকলে অনেকে মনে করে হাউ থাকলে ভ্যারি বসে, হোয়াট থাকলে আগ্রেড বসে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ থাকলে সামনে ভ্যারি বসে, আর নাউন থাকলে সামনে গ্রেড বসে। এখন আমাদের অনেক ভাই বোন যে জিনিসটা বোঝে না, সমস্যাটা কোন জায়গায় আমি সেটা একটু বলি। অনেক ভাই বোন যে জিনিসটা বোঝে না, তারা নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য জানে না। এখন নাউন আর অ্যাডজেক্টিভের পার্থক্য আপনি যদি ধরতে না পারেন, নাউন আর অ্যাডজেক্টিভের পার্থক্য যদি ধরতে না পারেন, তাহলে কি আপনার কোনোভাবে এটা পারা সম্ভব না। তাহলে আমরা আসেন এটাকে একটু সমাধান করি। মিম টোল্ড হিমেল, আমরা বলেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবজেক্টটা আমরা লিখবো না। তাহলে আমরা লিখবো, সরি মিম না, মিনা exclaimed with surprise। মিনা বেশ সারপ্রাইজড হয়ে মানে আবেগ প্রকাশ করলো, দ্যাট যে ইউ মানে হিমেলরে ধরছে। আপনি এখানে হিও বলতে পারেন, আর যেহেতু এখানে ফার্স্ট টাইম নাম উল্লেখ করিনি, আমরা হিমেলও বলতে পারি। হিমেল যার থাকলে ওয়াজ হয়, ওয়াজ ভ্যারি সুইট। দেখেন তো বোঝা গিয়েছে কিনা, ক্লিয়ার কিনা। মামুন কাজী ভাই বলতেছেন স্যার মাত্র জয়েন করলাম, লেট হয়ে গেল। আচ্ছা, সমস্যা না, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে, আচ্ছা এবার একটু আসি। শাকিল সেড, শাকিল বলল হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি বোকা। তাহলে দেখেন এই যে ফুল কিন্তু নাউন আর ফুলিশ কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলবো শাকিল এক্সক্লেইমড। হ্যাঁ, উইথ সরোটার আর কিছু দিলাম না, হ্যাঁ শুধু এক্সক্লেইমড লিখলাম। আচ্ছা লিখে দিই, পরে আবার আপনারা ভাববেন মনে এখানে হয় না। উইথ সরো, ইভেন মানুষ দুঃখের সাথে বলতে পারে যে আমি কি বোকা, আবার সারপ্রাইজ হয়ে বলতে পারে আরে মানে আমি কি বোকা। হ্যাঁ, সরো হয় এখানে। আর মানুষ অবাক হয়ে বলতে পারে যে আমি এত বোকা। হ্যাঁ, আবার দেখেন আপনি এখানে সরো দিতে পারেন, ইভেন সারপ্রাইজ এটাও দিতে পারেন। শাকিল exclaimed with sorrow or Shakil exclaimed with surprise that he was a great fool। সে ছিল একটা হাদারাম বা বড্ড বোকা। এবার দেখেন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাতে আমি যেটা বোঝাতে চাইছিলাম, যেন সেরকম থাকে। হি সেড হোয়াট আ পিটি, জাস্ট হোয়াট আ পিটি দেওয়া আছে, কিন্তু এরপরে আর কিছু নাই। না থাকলে আপনি মনে মনে ধরে নেবেন ইট ইজ। যেমন এরকম থাকতে পারে হাউ বিউটিফুল, যদি বলা না থাকে যে সাথে কি, আপনি মনে মনে ধরে নেবেন ইট ইজ, অথবা কোনো একটা জিনিসের নাম। এটা প্যাসেজ ন্যারেশন হলে আমরা বুঝবো কোনটাকে বিউটিফুল বলা হয়েছে। আর যদি ওরকম না থাকে তাহলে আপনার অপশনে সেটা উল্লেখ করা থাকবে। সো এই ছিল আমাদের ন্যারেশনের নর্মাল যে বিষয়গুলো। আরেকটা ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে আমি দেখিয়ে দেই, আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হলো, আমি জানি না আপনারা ভোকেটিভ কেস সম্পর্কে জানেন কিনা। হ্যাঁ, এটাকে বলা হয় ভোকেটিভ কেস। আমি বারবার ভোকেটিভ কেস না বলে ভিসি বলবো, আপনি আবার ভিসিতে ভালো ছেলে বললেন না। ভোকেটিভ কেস, এই ভোকেটিভ কেসটা কি বাবা, আমরা যখন কাউকে সম্বোধন করি, যেমন আপনি ধরেন বললেন ব্রাদার হাউ আর ইউ, ভাই কেমন আছো। আবার বলতে পারেন মা আই নিড 500 টাকা। হ্যাঁ, এই যে দেখেন। আবার আপনি বলতে পারেন ফ্রেন্ডস, বন্ধুরা, আই ওন্ট লিভ ইউ, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। এই যে যখন আমরা কাউকে কোনো কিছু সম্বোধন করি বা নাম ধরে ডাক দেই, তখন তখন সেটাকে বলা হয় ভোকেটিভ কেস। আচ্ছা আমি ধরেন এখানে ফ্রেন্ডস না লিখে একটা নাম লিখে দিতে পারি। হ্যাঁ,
ধরেন আপনি বললেন রানা, আচ্ছা সিমিলার কালার ব্যবহার করি, যে রানা, বা ধরে নেন আপনি বললেন রূপা, আই ওন্ট লিভ ইউ, আমি তোমাকে কখনোই ছাড়বো না, ছেড়ে যাব না। ওকে, তাহলে এই যে ব্রাদার বলে সম্বোধন করছি এটা ভোকেটিভ কেস, মা বলে সম্বোধন করেছি এটা একটা ভোকেটিভ কেস। এখানে মা, ভাই, বোন, জান, ইষ্টকুলুকুলু কিচ্ছু কই নাই, নাম ধরে ডাকছি, এইটাও একটা ভোকেটিভ কেস। তার মানে ভোকেটিভ কেস দিয়ে আপনি কারোর নাম ধরেও ডাকতে পারেন, আবার কাউকে কোনো সম্পর্কের জের ধরে ডাকতে পারেন। ওকে, এবার দেখেন আপনি যদি কোনো ন্যারেশনে দেখেন যে এইরকম ভোকেটিভ কেস দেওয়া আছে, যেমন এইরকম থাকতে পারে কিন্তু, হ্যাঁ, যেমন আই টোল্ড হিম, আমি তাকে বললাম, ব্রাদার হাউ আর ইউ, আমি তাকে বললাম ভাই কেমন আছো। তার মানে আপনি বুঝতেছেন আমার এবং তার মধ্যে সম্পর্ক হলো ভাই ভাই। আবার এরকম করে বলতে পারি, হি টোল্ড দ্য লেডি, সে মহিলাটাকে বলল, মা আই নিড 500 টাকা। তার মানে আমরা তার সাথে এই মহিলার সম্পর্ক বুঝতেছি, মা ছেলে। ওকে, আবার এরকম থাকতে পারে, আই টোল্ড হার, আমি তাকে বললাম রূপা আমি তোমাকে ছেড়ে যাব না। এইবার দেখেন তো এইখানে বুঝছেন মা পোলা, মা ছেলে, এইখানে বুঝছেন ভাই ভাই। কিন্তু আমি যদি বলি যে রূপা আমি তোমাকে ছেড়ে যাব না, তার মানে আমরা কি বাপ বেটি, আমরা কি স্বামী স্ত্রী, নাকি আমরা কি প্রেমিক প্রেমিকা, রোমিও জুলিয়েট, নাকি শালি আর দুলা ভাই, নাকি ভাই আর বোন, এটা স্পেসিফিক বোঝা সম্ভব না। যখন এরকম স্পেসিফিক ভাবে বোঝা যাবে তখন এক রকমের হবে, আর যখন সম্পর্ক বোঝা যাবে না, জাস্ট একটা নাম আসবে, তখন আরেক রকমের হবে। তাহলে আসেন এইটাই আমরা এখন একটু দেখে নেই যে কিভাবে কি করব। দেখেন রুল 3 কেন, এটা একটা রুল আর কি, রুল নাম্বার 1, টাইপিং মিস্টেক হয়ে গেছে, যে ভোকেটিভ কেস দ্বারা কোনো প্রকার সম্পর্ক বোঝা না গেলে উক্ত ভোকেটিভ কেসটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ধরে নিয়ে আমরা ন্যারেশন চেঞ্জ করব। যেমন দেখেন হি সেড, সে বলল, রানা ইউর অ্যাটিটিউড ওয়াজ নট ক্লিয়ার টু মি, রানা তোর আচরণ আমার কাছে পরিষ্কার ছিল না। তাহলে দেখেন তো সে যদি আমারে বলে যে রানা তোর আচরণ আমার কাছে পরিষ্কার না, তাহলে আমার আর তার মধ্যে সম্পর্ক বুঝতেছি না, জাস্ট একটা নাম বুঝতেছি। যখন আমরা এরকম জাস্ট সম্পর্ক বুঝবো না, তখন আমরা ধরে নেব যে ইনভার্টেড কমা আছে পেছনে, এখানে ইনভার্টেড কমা নাই, এইটাকে আমরা অবজেক্ট ধরে ফেলবো। এইবার ন্যারেশন চেঞ্জটা করি, তাহলে হি সেড রানা, আমরা লিখে ফেলবো হি টোল্ড রানা। আর এখানে দেখেন এখানে কিন্তু অবজেক্ট ছিল না, অবজেক্ট থাকলে কিন্তু থাকতো হি সেড টু রানা, আমরা কিন্তু এটাকে অবজেক্ট বানায় নিলাম, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, কেন বানালাম? কারণ তার সাথে রানার সম্পর্ক বোঝা যাইতেছে না। তাহলে আমরা এখানে লিখবো হি টোল্ড রানা দ্যাট। এইবার সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, চিন্তা করেন এটা কিন্তু ভিতরে ছিল, তারপরও আমরা একে অবজেক্ট ধরায় ভেতরের অংশটাকেই ধরতেছে। ইওর মানে কি? হিজ। অনেকে এখানে রানার জন্য ব্র্যাকেটে আর লিখবেন, এটা লিখতে হয় না। কেন লিখতে হয় না এটা আমি ব্যাখ্যা করছি ফার্স্ট ক্লাসে, আজকে আর ব্যাখ্যা করবো না। হিজ অ্যাটিটিউড। এবার আছে ওয়াজ নট, আমরা জানি ওয়াজ ওয়ার্ড থাকলে হয় হ্যাড বিন, এখন ওয়াজ নট থাকায় আমরা লিখবো হ্যাড নট বিন। অক্সিলারি ভার্বের যদি একাধিক অংশ থাকে সেক্ষেত্রে প্রথম অংশের পরে নট বসে। এখানে একটা অংশ ছিল, প্রথম অংশের পরে মানে সেটার পরে নট বসছে। এখানে দুইটা অংশ আছে, প্রথম অংশের পরে নট বসবে। তাহলে দেখেন হিজ অ্যাটিটিউড হ্যাড নট বিন ক্লিয়ার টু, এই যে মি ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, এটা হয়ে যাবে হিম। এতটুকু বুঝেছেন কি না একটু কমেন্ট করেন। এতটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। আই হোপ বুঝা ফেলছেন ইনশাল্লাহ। স্যার গুরু মানেই নতুন কিছু শিখতে পারা, মামুন কাজী, ধন্যবাদ ভাই। এগুলো আসলে নতুন না, হ্যাঁ, এগুলো আমরা আসলে সবাই টুকটাক হয়তো যারা স্টাডি করি সবাই জানি। অন্যদিকে আসেন, যদি আপনি দেখেন যে ভোকেটিভ কেস দ্বারা সম্পর্ক বুঝতে পারতেছেন, তাহলে বাক্যের একদম শুরুতে লিখবেন অ্যাড্রেসিং অ্যাজ, এরপরে সেই ভোকেটিভ কেসটা লিখবেন, এরপরে সাধারণ নিয়মে ন্যারেশন চেঞ্জ করে যাবেন। যেমন দেখেন
যদি এরকম থাকে, হি টোল্ড মি, সে আমারে বলল, এই যে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, ফ্রেন্ড, বন্ধু, ইওর হ্যান্ড রাইটিং ওয়াজ নট ক্লিয়ার টু মি, তোমার হাতের লেখা আমার কাছে ক্লিয়ার ছিল না। এইবার দেখেন, ফ্রেন্ড বলে ডাক দিছে মানে আমি এবং সে দুইজন বন্ধু, এরকম যদি বোঝায় তাহলে বাক্যের শুরুতে আমাদের লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ। এখানে অ্যাড্রেস মানে হলো সম্বোধন করা, তাহলে আমরা লিখব অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, বাংলা হলো বন্ধু বলে সম্বোধন করে। এবার ফ্রেন্ডের কাজ শেষ, এবার নর্মালি লিখবো হি টোল্ড মির জায়গায় আমরা লিখবো হি টোল্ড মি। এবার ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে লিখলাম দ্যাট ইওর হ্যান্ড রাইটিং, ইওর মানে কার, ওই যে আমারে বলছিল, তাহলে হবে মাই মাই হ্যান্ড রাইটিং বা হোমওয়ার্ক যেটাই বলেন, ওয়াজ নট আছে, তাহলে বাবা এখানেও হবে হ্যাড নট বিন ক্লিয়ার টু, যে বলছে কে হি, তাহলে এটা হবে হিম। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ওকে, আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝে ফেলেছেন। হ্যাঁ, এই জায়গাটাতে আহামরি খুব বেশি সমস্যা হওয়ার তেমন কোনো সুযোগ নাই, রাস্তা নাই। ওকে, তো এই হলো আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, এছাড়াও আপনারা যখন ন্যারেশন পড়তে যাবেন আরো অনেক কিছু পাবেন, যেমন দেখবেন, মাথায় রেখেন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে শুধু যদি ইয়েস থাকে, শুধু ইয়েস, তাহলে হয় প্রথমে সাবজেক্টটা লিখতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ, এইটাকে মডার্ন ইংলিশে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না বলে বলা হয় affirmatively replied. He replied in the affirmative, বলা দরকার নাই এত কিছু, আপনি বলবেন he affirmatively replied। নো থাকলে he replied in the negative অথবা he negatively replied, এভাবে অনেক কিছুই বলা যায়। আবার যদি yes নোর পর আরো কিছু থাকে তখন বলতে হয় he affirmatively replied that, negatively replied that। এ নিয়ে আমার ইউটিউবে হিউজ ভিডিও দেওয়া আছে। আমরা ন্যারেশন নিয়ে যেহেতু ভেঙে ভেঙে যদিও করেছি, 3টা পার্টে ভেঙে ভেঙে আলোচনা করেছি, কারণ আপনারা বলতেছিলেন যে আপনাদের নাকি এক টানে অনেকগুলো ভিডিও করালে আপনাদের মানে কষ্ট হয়ে যায়, মানে অনেকগুলো ক্লাসের রুল পড়ালে আপনারা এক ভিডিওতে অনেকগুলো রুল পড়লে নাকি কষ্ট হয়, তাই নাকি 3টা পার্টে বললাম আমি। হ্যাঁ, হাসান ভাই বলেছেন স্যার সবগুলো ভিডিও লিঙ্ক একসাথে দিয়েন। ঠিক আছে, আমি ফুল প্লে লিস্টের লিঙ্কটা আপনাদেরকে একসাথে দিয়ে দেবো, তাহলে ইনশাআল্লাহ আপনার প্যাসেজ ন্যারেশন নিয়ে আর সমস্যা হবে না। তাহলে আসেন আমরা কয়েকটা প্রশ্নের সমাধান করি এবং আপনাদেরকে আমি অলমোস্ট 30টার মতো প্রশ্ন দিয়ে দেব, আপনারা এগুলো নিজেরা সমাধান করবেন। আর ঠিক আছে স্যার, সব ক্লাসের লিঙ্ক একসাথে দিলে ভালো হতো। বাবা, আপনাদের সব ক্লাসের লিঙ্ক একসাথে দেয়া আছে, 17 পর্যন্ত একসাথে দেয়া আছে। আজকে হলো আপনাদের 24 নাম্বার ক্লাস, আমি এগুলো একসাথে করে দেবো। আর আপনাদের কিছু এক্সামের লিঙ্ক এবং পিডিএফ দেওয়া বাকি ছিল, এগুলো কালকে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। আমি যদি কালকে সকালে দিতে ভুলে যাই, হাসান ভাই এবং এই যে মোহাম্মদ মাশরাফি খান, আপনারা দুজন আমার মনে করাই দিন প্লিজ। তাহলে বাবা চলে আসি আমরা। দেখেন, হি সেড দ্যাট, এটা বিসিএস এ আসা প্রশ্ন। হ্যাঁ, 29তম বিসিএস এ আসছে। দেখেন, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। ওকে, প্রিভিয়াস ডে, তাই না? তাহলে এটা কোনটা হবে? এটা আমরা কোনটা বলতে পারি একটু কমেন্ট করেন তো। আচ্ছা, তো আমরা জানি এই প্রিভিয়াস ডে কখন হয়, আমরা পড়ে আসছি যে নাও থাকলে দেন হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করি। এরপর আমরা পড়ে আসছি ইয়েস্টারডে থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে। তার মানে আমাদের এই ন্যারেশনটাতে, এটা কিন্তু দেখেন ন্যারেশন চেঞ্জ করা হয়েছে। তার মানে এটা এরকম ছিল, অনেকটা এরকম ছিল। হি সেড আই খেইম। আমি কিভাবে বুঝলাম এটা খেইম হবে? কারণ যে ইয়েস্টারডে থাকলে কি হয়? V2 হয়। আই খেইম, এই যে দেখেন হি ড্যাশ হ্যাজ কাম, তাহলে এটা খেইম হবে। হি খেইম, সরি আই খেইম ইয়েস্টারডে। এইবার এটার আপনি ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? ওই যে দেখেন টোল্ড লেখার সুযোগ নাই, কারণ অবজেক্ট নাই। আমরা লিখবো হি সেড দ্যাট, যে ফার্স্ট পারসন সাবজেক্টে ধরলো হি, V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়। হি হ্যাড কাম, এই খাম খেইম খাম, আমরা কাম ক্যাম কাম বলি, উচ্চারণ হচ্ছে খাম খেইম খাম। যদিও আমি যখন শুরুর দিকে ইউটিউব ভিডিও করতাম
তখন বলতাম ক্যাম, গ্যাব, হ্যাঁ, তখন বুঝতাম না। আমি আস্তে আস্তে আমার ইংরেজিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, কারণ আমি শিক্ষক বলেন, আমরা মানুষ বলেন, আমাদের প্রতিনিয়ত শিখতে হয়, তাই না? আমি চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। হি সেড দ্যাট হি হ্যাড কেম দ্য প্রিভিয়াস ডে, এটা তো এখানে দেয়াই আছে, দ্য প্রিভিয়াস ডে, তাহলে কোনটা হবে? উত্তর হবে বি। ওকে, পারবেন কিনা দেখেন তো। এই তো মাশাআল্লাহ, আমাদের ভাই বোনেরা উত্তরটাকে ধরে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ধরে ফেলছেন, উত্তরটা বি। এইবার আসেন, আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি এইটা 27th মানে 27তম বিসিএস এ এসেছে। দেখি আপনারা এটা করতে পারেন কিনা। কোশ্চেনটা কি ছিল দেখেন, শি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করলো, এভাবে আস্কড দেওয়াও থাকতে পারে। আর ইউ হ্যাপি ইন ইওর নিউ জব, তুমি কি তোমার নতুন চাকরিতে সুখী? তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড লিখতে হয়, তারা আস্কড লিখেই দিছে, আমাদের জন্য ভালো করছে। আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমাদেরকে হয় লিখতে হবে ইফ, অথবা লিখতে হবে ইফ, অথবা লিখতে হবে ওয়েদার। হ্যাঁ, ওয়েদার না কিন্তু ওয়েদার। এবার অ্যামিজ আর থাকলে হবে ওয়াজ ওয়্যার, তাই না? সেকেন্ড পারসন অবজেক্টে ধরবে, তাহলে আমরা লিখবো শি আস্কড মি, এ দেখেন সেকেন্ড পারসন অবজেক্টে ধরবে, ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এক নাম্বারটা হয়ে গেছে। কারণ এই যে অ্যামিজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, এখানে হ্যাভ বিন লেখায় কাটা, এম লেখায় কাটা, হ্যাড বিন তো জীবনেও হবে না, সো প্রথমটাই উত্তর। আশা করি এই উত্তর দেখার জন্য আপনাকে দক্ষিণে যেতে হবে না। ওকে, আচ্ছা, আমার কালেকশনে এরকম প্রায় অনেকগুলো প্রশ্ন ছিল, আমি সবগুলো দেইনি, মাঝখানে কিছু কিছু কেটে কেটে কিছু কিছু প্রশ্ন আপনাদের জন্য এনেছি। তো আমি আপনাদেরকে পিডিএফ এ পুরোটাই দিয়ে দেবো, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন, তাহলে পারবেন ইনশাল্লাহ। এইবার দেখেন আরেকটা মারাত্মক কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, কি বলছে দেখেন, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো বা আমি এক কাপ চা পান করব। ওকে, এটাকে আমরা এই কালারটা নেই, তাহলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেড, আমার বাবা বলল। এটা কিন্তু লাইন শেষ হয় না, বিকজ, কারণ আই এম নট হাংরি। তাহলে খেয়াল করেন, আই উইল হ্যাভ এ কাপ অফ টি, আমি বাক্যটাকে লিখে দিচ্ছি, আই উইল হ্যাভ এ কাপ অফ টি বিকজ আই এম নট হাংরি, মাই ফাদার সেড। তাহলে আসেন আমি যদি ন্যারেশনটাকে করে দেই এইভাবে, দেখেন যে আই এরপরে এল দেয়া আছে, আমরা শ্যাল উইল যেটাই ধরি, আই উইল হ্যাভ আ কাপ অফ টি। হ্যাঁ, এই যে দেখেন, তারপরে কি ছিল, মাই ফাদার সেড, আমার আব্বা বলছে। হ্যাঁ, মাই ফাদার সেড। এরপরে দেখেন কি বলছে, বিকজ, এই দেখেন এখানে আসলে টাইপিং মিস্টেক করে ফেলছে, আমার যে ভাইটা টাইপ করছে উনি টাইপিং মিস্টেক করছে, কারণ এটা কিন্তু ফুল সেন্টেন্স না, ফুল সেন্টেন্স একসাথে না, এটা সেন্টেন্সের একটা পার্ট। এই বিটা মূলত এখানে ছোট হাতের বি হবে। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক করে ফেলছে আমাদের সেই ভাইটা। আচ্ছা, বিকজ আই এম নট হাংরি, তাহলে আপনি এই যে ছোট হাতের বি যখন দেখছেন তখন বুঝা ফেলেছেন এটা দ্বিতীয় লাইন। এছাড়া এমনিতেও বোঝা আছে, বিকজ আই am not hungry। আচ্ছা, এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি একসাথে করলে ভালো, না করতে পারলে আপনি পুরো বাক্যটাকে জাস্ট একটা বানায় নেন। প্রথমে মাই ফাদার সেড এতটুকু সামনে এনে নেন, মাই ফাদার সেড, এইবার দুটো অংশকে একটা বানায় দেন, আই উইল অর আই শ্যাল যেটাই থাকুক হ্যাভ আ কাপ অফ টি বিকজ, এই যে দেখেন, আই অ্যাম নট হাংরি, কারণ আমি ক্ষুধার্ত নয়, আমার ক্ষুধা লাগে নাই। এইবার এই ন্যারেশন চেঞ্জ করার জন্য আপনার আর রকেট সাইন্স জানতে হবে না, আপনি নর্মালি বলেন মাই ফাদার। এখানে টোল লেখার উপায় নাই, কারণ আমরা এক নাম্বার ক্লাসে বলেছি, বলে ফেলছি যে টোল লিখলে পরে অবজেক্ট থাকা বাধ্যতামূলক, এখানে নাই। তাহলে মাই ফাদার সেড, দ্যাট লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। আই উইল হ্যাভ, এখানে হ্যাভ মানে হলো আমরা জানি আছে, কিন্তু এখানে হ্যাভ এর বাংলা হলো পান করা। আই উইল হ্যাভ মানে আই উইল ড্রিঙ্ক আ কাপ অফ টি,
মাই ফাদার সেড দ্যাট, আইটা ফাদারকে ধরছে, হি উইল হ্যাভ আ কাপ অফ টি বিকজ, আবার বিকজ বললেন না, আই, এই যে আই মাই ফাদার ধরছে, হি এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়ে যাবে, হি ওয়াজ নট হাংরি, কারণ সে ক্ষুধার্ত ছিল না। সো এইবার এইটা দেখা আপনার বুঝতে আর বাকি নাই, এখানে উইল লেখছে কেটে দিব, হ্যাঁ এখানে উইল লেখছে কেটে দিব, তাই না? ও মাই গড, আমি বোকামি করলাম বাবা, এখানে তো উইল লেখাই আছে, আমরা জানি শ্যাল উইল থাকলে উড, উইল থাকলে উড, এই যে উড হ্যাভ, সরি এক্সট্রিমলি সরি, শ্যাল উইল থাকলে উড হয়, তাই না? তাহলে আমরা দেখবো এখানে উইল লিখছে, সো এটা কাটা, এখানে উড হ্যাভ হ্যাড লিখছে, সো এইটাও কাটা, এখানে কি লিখছে, মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট, সি নাম্বার কারেক্ট, বাকিগুলোতে ঝামেলা আছে। বুঝেছেন কি না একটু কমেন্ট করেন তো বাবা, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নেই। তাহলে আসেন, এইভাবে আপনাদের হিউজ 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 প্রশ্ন দেয়া আছে, আপনাদের কাজ হচ্ছে গিয়ে ভাই আমি এই প্রশ্নগুলো দিয়ে দিব, আপনারা কাইন্ডলি এগুলো একটু সমাধান করে নিয়েন, হ্যাঁ সমাধান করে নিয়েন। আপনাদেরকে আমি একটা কাজ করি, আরেকটা প্রশ্ন দেখাই। এইটা আসছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা 2013 এবং 14 সেশনে। কি ছিল? খুড আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি স্যার? সেড দ্য রিসেপশনিস্ট টু দ্য কাস্টমার, কাস্টমারকে রিসেপশনিস্ট বললো, খুড আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো একটু আপনারা চেষ্টা করুন তো দেখি, আপনারা বলেন এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত, আপনারা বলবেন দেখি কে বলতে পারেন এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত। এ বি সি ডি কোনটা হবে বলেন, কুইকলি আনসার করার চেষ্টা করেন। আচ্ছা মাশাআল্লাহ অনেকেই চেষ্টা করছেন হয়তোবা। তাহলে দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হলে কি হয়? ইফ হয়, ইফ অথবা ওয়েদার। তো মজার ব্যাপার হচ্ছে লাস্টেরটাতে দ্যাট দেয়, আমরা এটার আগেই কাটবো, তাই না? এরপরে দেখেন এইখানেও ইফ আছে, এইখানেও ইফ আছে, এইখানেও ইফ আছে। এখন দেখেন দ্য রিসেপশনিস্ট টু দ্য কাস্টমার, তাহলে কথা বলছে কি রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট কতজন? একজন, একজন হলে কি কখনো দে কুড হেল্প হয়? হয় না। তাহলে আমরা বিও কেটে দিলাম। এবার আপনাদেরকে আরো ছোট করে দিলাম, এ নাকি সি ধরেন তো। এবার বলেন তো কোনটা হবে? এই তো মাশাআল্লাহ নীল আকাশ বলছেন সি, মাশরাফি খান বলছেন এ, হাসান ভাই বলছেন সি। তাহলে দেখেন আমরা জানি যে ন্যারেশনে সবসময় চেষ্টা করা হয় যাতে করে অবজেক্টটাকে আরেকবার উল্লেখ না করা লাগে, হ্যাঁ উল্লেখ না করে শেষে গিয়ে তার পরিবর্তে নাউন না ব্যবহার করে প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে দেখেন এইখানে দ্য রিসেপশনিস্ট আস্কড, কাকে জিজ্ঞেস করছে সেটা কিন্তু এখানেই বলা যাইতো, তারা বলে নাই। সো আমরা বলতে পারি দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য কাস্টমার, রিসেপশনিস্ট কাস্টমারকে প্রশ্ন করলো ইফ শি, রিসেপশনিস্ট সাধারণত মেয়ে হয় তাই এটাকে শি দিয়ে প্রকাশ করা হয়েছে। ক্যান, দেখেন কুড হেল্প, আমরা জানি ক্যান থাকলে কুড হয়, কিন্তু কুড থাকলে চেঞ্জ করার দরকার নাই, হেল্প হিম অর হার, যে কোনোটা হতে পারে, কারণ আমরা জানি না কাস্টমার নারী নাকি পুরুষ। সো আনসার হলো সি। তো এরকম বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি আর এগুলো নিজে সলভ করাই দিচ্ছি না, আপনাদের কাজ করতে হবে, তো আপনারা সমাধান করে রাখবেন। এবার আপনাদেরকে একটু ছোট্ট করে বলি বাবা, আমি আগামীকাল রাতে রওনা দিচ্ছি আর কি, আগামীকালকের ক্লাসটা তো আমি আজকে আপনাদের সাথে নিলাম। তো আমার 11, 12 এবং 13 তারিখ আমি এই 3 দিন রাজশাহীতে বিসিএস এর ক্লাস নিতে যাচ্ছি। হ্যাঁ এই 3 দিন আমার রাজশাহীতে ক্লাস আছে। সো আপনাদের 13 তারিখ পর্যন্ত ক্লাস হচ্ছে না। হ্যাঁ এরপরে আপনাদের যে ডেগুলো আছে রবি, মঙ্গল, বৃহস্পতি, বেসিক টু অ্যাডভান্স ব্যাচের ক্লাস,
এই ক্লাসগুলো আবারও ইনশাল্লাহ এরপরে ক্লাস শুরু হয়ে যাবে, অর্থাৎ সম্ভবত 14 তারিখেই আপনাদের কি বুধবার হচ্ছে মনে হয়, যাই হোক, তো 11, 12, 13 তারিখের পর থেকে ইনশাল্লাহ আপনাদের যথারীতি ক্লাসগুলো হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। আমাদের এই ব্যাচটাতে অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ব্যাচে আপনাদের কোনো ভাই বোন ভর্তি হতে চাইলে যুক্ত করে দিতে পারেন, অথবা ডিসেম্বর মাসে আমাদের আরেকটা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ চালু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।